আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গল্পটি এক বোনের। তিনি তার মতো করে বলছেন, আমার বোনের ছেলে যখন শহরে পড়তে আসে তখন আমি তাকে আমার বাড়িতে থাকতে দেই, কারণ আমি বাড়িতে একাই থাকতাম। আমার বর বাইরে থাকে। বরের সাথে এই ব্যাপারে কথা বললে সে রাজি হয়ে যায়। আমার বোনের ছেলে আমার অনেক খেয়াল রাখত। বাজার থেকে কোনো কিছু আনার প্রয়োজন হলে সে এনে দিত। একদিন হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। তখন আমার বোনের ছেলে বলে, তুমি এখন শুধু আরাম করবে। তার নাম মিলন। রাতে সে আমাকে দুধ খাওয়ানোর পর ওষুধ খাইয়ে চলে যেত। সকালবেলা ঘুম থেকে উঠলে আমি অনেক শান্তি পেতাম। একদিন আমার পেটে অনেক ব্যথা হতে শুরু করলো। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আমি গর্ভবতী। এই কথা শুনে আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি আশ্চর্য হয়ে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকি। তিনি আমাকে এমন একটা কথা বলেছে, সেটা শোনার পর আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে গেছিল। আমার মনে হচ্ছিল আমার ওপর পাহাড় ভেঙে পড়েছে। এটা কি করে সম্ভব? আমি এটা মেনে নিতে পারছিলাম না। আমি ডাক্তারকে বলি, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। আমার তো শুধু পেটে ব্যথা করত। সে আমাকে দেখে হাসতে থাকে। সে আমাকে বলে, বিগত 3 বছর ধরে তুমি তো আমার কাছে এই জন্যই চিকিৎসা করছো। অবশেষে আল্লাহ যখন তোমাকে খুশির খবর শুনিয়েই দিল, তখন তো তোমার আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি আমার রিপোর্ট দেখে চমকে যাই। আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আমি তো এই কথা শুনেই ঘাবড়ে যাই। আমার বিয়ের 4 বছর হতে চলল, আর আমার বর কাজের সূত্রে বাইরে থাকে। কয়েক বছরে শুধু 1 মাসের জন্য বাড়িতে আসে। আর আমি চাইতাম সেই সময় আমার ইচ্ছা যেন পূর্ণ হয়ে যায়, যাতে আমার মন বাচ্চার উপরে থাকে, তাকে নিয়ে যেন আমি দিন কাটাতে পারি। কিন্তু প্রত্যেকবার আমি দুঃখই পেতাম। কিন্তু এখন তো সে বিদেশে ছিল। আমি ডাক্তারকে কিছু বলিনি। নিজের রিপোর্ট নিয়ে ধীরে ধীরে বাইরে চলে আসি। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এটা কিভাবে হতে পারে? আমি গর্ভবতী। বাড়িতে আমরা শুধু 2 জনেই থাকতাম, আর কেউ থাকতো না। এক আমি, আর দ্বিতীয়ত মিলন। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। কী বা ভাবতাম তার ব্যাপারে উল্টাপাল্টা কিছু চিন্তাও করতে পারছিলাম না আমি। তখনই সামনে নিজের বাড়ির গেট দেখে আমি চমকে উঠি। আমার মনে হচ্ছিল ক্লিনিক থেকে বাড়ি পর্যন্ত কোনো প্রাণহীন লাশকে ধাক্কা দিয়ে এত দূর নিয়ে এসেছি। আমার গলা এমনভাবে শুকিয়ে গিয়েছিল যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি দরজায় বেল বাজালে মিলন এসে দরজা খুলে দেয়। আমি বাড়ির ভেতরে চলে যাই। আমাকে দেখে সে হাসতে থাকে আর বলে, খালা, আজ তুমি এত দেরি করে দিলে? আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। তারপর আমি আর খিদে সহ্য করতে না পেরে খেয়ে নিয়েছি। সে আমার সাথে বলছিল আর বলল, খালা, তোমার কি হয়েছে? মিলনের কথা শুনে আমি চমকে যাই। আমি বললাম, কিছু না, আমার খিদে নেই, মাথা ব্যথা করছে। আমি ঘরে যাচ্ছি। এ কথা বলে আমি ঘরে চলে গেলাম। আমি রিপোর্ট টেবিলে রেখে নিজের নিষ্প্রাণ দেহটা নিয়ে বসে থাকি। আমার চিন্তা শক্তি শেষ হয়ে গিয়েছিল। মিলন আমার নিজের বোনের ছেলে। আমি তার ব্যাপারে এমন কিছু ভাবতে পারছিলাম না। কিন্তু আমার মিলনের ওপরই সন্দেহ হচ্ছিল, কারণ আমি আর মিলন ছাড়া বাড়িতে আর কেউ থাকতো না যে অন্য কারো ওপর সন্দেহ করব। আমি মাথায় হাত দিয়ে চুপ করে বসেছিলাম। আমার মনে পড়ে কিছুদিন ধরে মিলন আমায় দুধের সাথে ওষুধ খেতে দিত, যেটা খেয়ে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতাম। আর সকালে যখন আমি ঘুম থেকে উঠতাম তখন আমার খুব আরাম লাগতো। মিলন কি তাহলে আমাকে ঘুমের ওষুধ খাওয়াতো? আর আমার ঘুমিয়ে পড়ার পর কি সে কিছু করত? ফোঁটা ফোঁটা পানি আমার চোখ দিয়ে পড়তে থাকে। আমার একরকম অস্বস্তি হতে শুরু করে। সত্যিকারের সম্পর্কে কি মানুষ এমন করতে পারে? নিজস্ব শারীরিক চাহিদা মেটানোর জন্য কয়জন মানুষ এমন করতে পারে? আমি তার খালা। সে আমার ছেলের মতো।
আমি তার সামনে কোনো পর্দা করতাম না। তার মাথা যদি আমার ব্যাপারে এরকম ভাবেও, তবে তার মন কি করে এই পাপ করতে সম্মতি দিল? আমি অনেক কাঁদছিলাম। আমার আর তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। যখন সে আসতো, রাতে অনেক কথা বলতো, হাসতো আর মজা করত। সে আমাকে মাঝে মাঝে বলে, খালু মনে হয় বিদেশে কোনো ম্যাম সাহেবকে বিয়ে করে নিয়েছে, সেজন্যই তো ফিরতে চায় না। আমি তার দিকে রেগে রেগে তাকাতাম আর হাসতাম। তাকে দেখে কখনো এমন মনে হতো না যে সে আমার সাথে এমন নোংরা কাজ করতে পারে। আমি সবই চিন্তা করছিলাম। তখনই মিলন দরজা ঠকঠক করে ঘরের ভিতরে আসলো। তখন তার হাতে দুধের গ্লাস ও ওষুধ ছিল। সে খুব স্বাভাবিকভাবে আমার সামনে বসলো, কিন্তু সে বিছানায় বসতেই আমি ভয়ে পিছনে সরে যাই। এই ভয়ে যে না জানি সে কি করে দেবে, এটা হওয়ারই ছিল। সে আমাকে এভাবে ভয় পেতে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার খালা, তুমি এত ভয় পেয়ে আছো কেন? সব কিছু ঠিক আছে তো? নাও, এই দুধটা খাও আর আরাম করে নাও। মিলন আমার দিকে গ্লাসটা এগিয়ে দেয়। আমি তার কাছ থেকে গ্লাস নিয়ে পাশে রেখে দিই আর তাকে বলি, যাও এখান থেকে, আমার ঘুম পাচ্ছে। আমার এই কথা শুনে সে ঘাবড়ে যায় আর একটু অবাকও হয়ে যায়। কি ব্যাপার খালা, তোমার শরীর ঠিক আছে তো? হয়তো আমায় এইভাবে কথা বলতে শুনে সে চিন্তিত হয়ে গেছে। আমার তার উপর আরও রাগ হতে থাকে। কীরকমভাবে সে আমার সামনে নাটক করছিল, যেন সে কিছুই জানে না। প্রথমে তো আমার মনে হচ্ছিল যে তার গালে একটা চড় মারি, আর তারপর রিপোর্টটা তার সামনে ছুঁড়ে মারি আর বলি, দেখো তোমার সততার প্রমাণ। কিন্তু আমি তাকে প্রমাণ সহকারে ধরতে চাইতাম, না হলে সে অস্বীকার করবে। আমার মাথায় অনেক ব্যথা করছে, আমাকে একদম জাগিও না। আমার এ কথা শুনে সে একদম চুপ হয়ে গেল আর উঠে দরজা পর্যন্ত চলে গেল। বলল, তুমি আরাম করো, আর হ্যাঁ, দুধটা নিশ্চয় খেয়ে নিও। আমি এটা জানতে চাইতাম, দুধে ওষুধ মিশিয়ে আমাকে খাইয়ে সে কি এমন নোংরা কাজ আমার সাথে করত? আমি সেই দুধের গ্লাসটা জানলা দিয়ে বাইরে ফেলে দেই আর ওষুধটা রেখে দিয়ে ঘরের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। এখন আমি সেই সময়ের অপেক্ষা করছিলাম, যখন মিলন ঘরের ভেতর ঢুকবে। 1 ঘন্টা কেটে গেল, কিন্তু আমার ঘরে কেউ আসেনি। তার আসার অপেক্ষা করতে করতে আমি বিরক্ত হয়ে যাই। সেই জন্য নিজেই গিয়ে দেখে আসি মিলন কি করছে। আমি উঠে গিয়ে ঘরের বাইরে গিয়ে দেখি বারান্দাতেও নেই। তার সামনের ঘরটা মিলনের ছিল। আস্তে আস্তে করে তার ঘরের দরজা খুলতেই আমার হুঁশ উড়ে যায়, কারণ সে তো। আমি ধীরে ধীরে দরজা বন্ধ করে দিই আর ধীর পায়ে নিজের ঘরে চলে আসি। আমার মাথা আরও ব্যথা হওয়া শুরু করলো। আমি দেখেছিলাম মিলন ঘরে বসে সিগারেট খাচ্ছিল। আমার দিকে তার পিঠ ছিল, সেই জন্য সে কিছু জানতে পারেনি। আমি 100% নিশ্চিত যে সে নিশ্চয়ই নেশার জন্য সিগারেট খাচ্ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি করব। আমি কিভাবে আপুকে বলবো মিলনের কথা। আমি ভেবেছিলাম যে সকাল হলেই আমি মিলনকে বলবো, সে যেন নিজের বন্দোবস্ত করে নেয়। আমি তাকে নিজের বাড়িতে আর রাখতে পারবো না। আমি নিজের ঘর বন্ধ করে দিয়ে শুয়ে পড়ি। সকালে আমার দরজা জোরে জোরে ধাক্কানো হচ্ছিল। আমি দরজা খুললাম। যখন আমি দরজা খুলি তখন দেখি মিলন আমার দিকে অনেক রেগে তাকিয়ে আছে। দরজা কেন বন্ধ করেছিলে তুমি? সে এসে আমাকে অনেক জোরে জিজ্ঞাসা করে। সে কে যে আমাকে এইভাবে জিজ্ঞাসা করবে? তার হয়তো সমস্যা হচ্ছিল এই জন্য যে আমি তার রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। সে যে অন্যায় আমার সাথে করেছিল, হয়তো তার চাহিদা পূরণ না হওয়ার কারণে সে এইভাবে আমার সাথে কথা বলছিল। তুমি কে হও আমাকে এইভাবে প্রশ্ন করা? আমার এত জোর গলার আওয়াজ শুনে সেও একটু অবাক হলো। তখন সে নরম গলায় বলে, খালা, রাতে তোমার শরীর ঠিক ছিল না, তাই আমার চিন্তা হচ্ছিল। আমি কখন থেকে দরজার সামনে এসে তোমাকে ডাকছিলাম, কিন্তু যখন তুমি কোনো উত্তর দিচ্ছিলে না, তখন আমার চিন্তা হতে শুরু করে যে না জানি তুমি বেহুশ তো হয়ে যাওনি। সেজন্য আমি দরজা খোলার চেষ্টা করি,
কিন্তু দরজা বন্ধ ছিল। তুমি দয়া করে দরজা লক করবে না। তার মিথ্যা নাটক আর আমার জন্য তার মিথ্যা চিন্তা করা দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি কড়াভাবে বলি, তোমাকে আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। হালকা খেয়ে পাশের এক বান্ধবীর বাড়িতে চলে যাই। আমার পাশের বাড়িতেও আমার বয়সী একজন মেয়ে থাকতো, সেও বিবাহিত। যখনই আমার বর বাইরে যেত তখন সে আমার খেয়াল রাখত। তার নাম নাহিদা। আমি নাহিদাকে বলি, অ্যাবর্শন করতে চাই, সেজন্য তুমি আমার সাথে ডাক্তারের কাছে চলো। সে আমার কথা মেনে নেয়। আমি সেই ডাক্তারের কাছে যাইনি যার কাছে আমি সবসময় চিকিৎসা করাতে যাই। আমি একজন নতুন লেডি ডাক্তারের কাছে যাই আর বলেছিলাম যে যদি আমার কাজ সে সঠিকভাবে করে দেয় তাকে আমি ভালো টাকা দেব। সে মহিলা ডাক্তার রাজি হয়, কিন্তু সে রাতে আমার সাথে কিছুটা এরকম হয় যা দেখে আমি কেঁপে উঠি। আমি রাতে ফিরে মিলনকে বলি যে আমি তোমাকে আর নিজের বাড়িতে রাখতে চাই না, সেজন্য যে যেন সে 2-3 দিনের মধ্যে নিজের থাকার ব্যবস্থা করে নেয়। আমার কথা শুনে সে অবাক হয়ে যায়। খালা, তুমি এসব কি বলছো? তোমাকে ছেড়ে কোথায় যাব? আমার কোনো ব্যাপার না, আমি কোথাও থেকে যাব, কিন্তু খালা তুমি একা কি করে থাকবে? মিলনের কথা শুনে আমার রাগ হতে শুরু করে। আমি বলি, তুমি আসার আগেও আমি একা থাকতাম, যত তাড়াতাড়ি সম্ভব নিজের থাকার জায়গাটা দেখে নাও। সে কোনো উত্তর দেয় না, কিন্তু তাকে দেখে চিন্তিত মনে হচ্ছিল। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়ি। এখন আমি নিজের ঘরের দরজা লক করে রাখতাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। তারপর আমার আর কিছু মনে ছিল না। রাতে যখন চোখ খুলি তখন মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু আমার ঘরে অনেক অন্ধকার ছিল। এতটাই অন্ধকার ছিল যে আমি সেই মানুষটাকে দেখতে পাচ্ছিলাম না। শুধু এটা মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাড়াহুড়ো করে কিছু বুঝতে না পেরে চিৎকার করতে থাকি। কিছুক্ষণের মধ্যে আমার পাশে থাকা মানুষটা উঠে বসে। আমার বিছানা থেকে উঠে যাওয়ার আগেই সে মানুষটা নিজের হাত দিয়ে আমার মুখ চেপে ধরে। তখন তো আমি অনেক চমকে গেছিলাম। আমি নিজেকে বাঁচানোর কোনো চিন্তা করার আগেই সে মানুষটা বিছানার পাশে থাকা ল্যাম্প অন করে দেয়। তাকে দেখে তো আমার হুঁশ হারিয়ে যায়। আমার সামনে আমার বর ছিল। কখন বাড়ি এলো সে? সে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ চলে এসেছিল। সে হাসতে থাকে, বলে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল। যখন আমি বাড়ি ফিরি তখন মিলন দরজা খুলে। সে জানতো আমি এখানে আছি, কিন্তু যখন আমি ঘরে আসি তখন ঘর লক ছিল। তুমি জানো, জানালা দিয়ে আমাকে ভিতরে আসতে হয়েছে। এখানে কে এমন অচেনা ব্যক্তি আছে যে তুমি দরজা লক করেছ? তার কথার আমি কি উত্তর দিতাম? সে সময় আমি মন থেকে অনেক ভেঙে পড়েছিলাম। সেজন্য আমি আমার স্বামীর গলা জড়িয়ে অনেক কান্না করতে থাকি। সে ভেবেছিল যে সে ছিল না বলে আমি উদাস ছিলাম, সেই জন্য এভাবে কান্না করছি, কিন্তু সত্যিটা অন্য কিছু ছিল। আমিই জানতাম আমার উপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে। সে আমাকে সান্ত্বনা দিতে থাকে। সকালে যখন আমি উঠি তখন আমার স্বামী ঘুমাচ্ছিল। আমি অনেক চিন্তিত ছিলাম। আজ আমাকে ডাক্তারের কাছে অ্যাবর্শন করতে যেতে হবে, কিন্তু আমার স্বামীর উপস্থিতিতে এটা সম্ভব নয়। আমি এটা ভেবে চিন্তিত ছিলাম যে তার কাছে কি অজুহাত দেব, কি করে এ কথাটা লুকাবো। আমি চিন্তিত হয়ে বাইরে বসেছিলাম। তখনই মিলন রান্নাঘর থেকে বেরোয়। সে নিজের ও সকলের জলখাবার বানিয়ে টেবিলে রাখছিল আর আমাকে দেখে হাসতে থাকে আর আমাকে জিজ্ঞাসা করে, খালা, খালুকে এইভাবে হঠাৎ দেখার পর সারপ্রাইজ দেখে কেমন লাগছে? আমার তাকে দেখে ঘৃণা হয় আর তাকে জিজ্ঞাসা করি, তুমি এত নাটকীয় ব্যক্তি কেন? এত ভালো মানুষের অভিনয় কিভাবে করো তুমি? লজ্জা লাগে না তোমার? একদিকে খালা বলে ডাকো আর অন্যদিকে ছি ছি। আমি এইসব দেখে দেখে বিরক্ত হয়ে গিয়েছিলাম। সেজন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করেই মুখে যা এসেছিল আমি তাকে বলে দিয়েছিলাম। কিন্তু সে এতটাই নির্লজ্জ ছিল যে সে তখন আমাকে অবাক হয়ে দেখছিল। আমাকে বলে, খালা, কি বলছো তুমি?
আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি এমন কি করেছি যার জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? মিলনের কথায় আমি তার দিকে অবাক হয়ে দেখি আর নিজের ঘরে চলে যাই। আমার স্বামী তখনও ঘুমাচ্ছিল। আলমারি থেকে নিজের রিপোর্টটা বের করি আর ঘরের বাইরে আসি। মিলন টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আমি সে রিপোর্টটা তার মুখের উপর ছুঁড়ে মারি আর বলি, এটা পড়ো আর নিজের নোংরা মুখ নিয়ে তোমার খালুর ওঠার আগেই আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও। আমি ওকে রেগে রেগে এই কথাগুলো বলি, কারণ আমি কোনোভাবে চাইতাম না আমার স্বামী এ কথা জানতে পারো। মিলন রিপোর্টটা পড়লে তার মুখের রং ফিকে হয়ে যায়, তার হুঁশ উড়ে যায়। তার কিছু বলার আগে আমার স্বামী বারান্দায় আসছিল, না জানে কিভাবে, কিন্তু সে সোজা মিলনের কাছে আসছিল আর রিপোর্টটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। সেটা দেখে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমার খুব বাজেভাবে মাথা ঘুরে যায়, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার হুঁশ আসে তখন দেখি আমি হাসপাতালে আছি। আমার হাত কাঁপছিল আর আমার স্বামী আমার দিকে দেখছিল। আমার আত্মা কেঁপে উঠেছিল। মিলনও সেখানে দাঁড়িয়েছিল। আমি কান্না করতে থাকি আর বলি আমার কোনো দোষ নেই। মিলন আমাকে ঘুমের ওষুধ দিত, আমি কিছু জানি না। আল্লাহর দোহাই আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সে এসে আমার হাত ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছাড়বো না। আমি আবার নতুন করে তোমার টেস্ট করিয়েছি, তুমি গর্ভবতী নও। হয়তো অন্য কারোর রিপোর্ট তোমার রিপোর্টের সাথে বদলে গিয়েছিল। না তুমি দোষী আর না মিলনের কোনো দোষ আছে, এরকম কিছু নয়। তুমি তার চরিত্রের উপরে সন্দেহ করো না, শুধু রিপোর্ট বদলে গিয়েছিল। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মিলনের ওপর যখন আমার নজর পড়ে তখন সে কাঁদছিল। তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, ও শুধু কাঁদছিল। আমাকে দেখে আমার কাছে এসে বলল, খালা তুমি কি করে ভাবলে যে আমি তোমার সাথে এরকম করতে পারি? আমি আমার মা আর তোমার মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি। আমি তো কখনো কোনো অচেনা মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি। তুমি তো আমার মায়ের মতো। আমি বললাম, আমি তোমাকে নেশা সিগারেট খেতে দেখেছি। সে বলে, আমি নেশা সিগারেট খাই না। হ্যাঁ, কখনো কখনো এমনি সিগারেট খাই। আমি তোমার খেয়াল এই জন্য রাখতাম যে ছোটবেলা থেকে আমি তোমার কোলে পিঠে করেই বড় হয়েছি। সেই জন্য আমি যেভাবে আমার মায়ের খাওয়ার আর ওষুধের খেয়াল রাখতাম সেভাবে তোমারও খেয়াল রেখেছি। আমি যদি জানতাম আমার জন্য তোমার অসুবিধা হবে তাহলে আমি কখনো ওখানে যেতাম না। সে কেঁদে কেঁদে এ কথাগুলো বলছিল। একটা ভুল রিপোর্ট আমাকে লজ্জায় ফেলে দিয়েছিল। আমার মাথায় একবারও এই চিন্তা আসেনি যে রিপোর্ট তো ভুলও হতে পারে। আফসোস, যদি আমি দ্বিতীয়বার আরও একবার টেস্ট করে নিতাম তাহলে এইসব কিছুই ঘটতো না। তো বন্ধুরা, গল্পটি কেমন ছিল তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।